ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা CC3 কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটা লিখতে হবে। কোশ্চেন হলো, ভারতের রাজনীতিতে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। অ্যান্সার: ভারত পুঁজিবাদী উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। তাই ভারতের রাজনীতিতে রাষ্ট্র, সরকার, বিচার ও আইন সংক্রান্ত প্রক্রিয়া, শাসন বিভাগীয় প্রক্রিয়া, প্রশাসনিক সংগঠন ও আচরণ, রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, জনমত, নির্বাচনী আচরণ, ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ, ক্ষমতা বন্টন ও ক্ষমতার প্রয়োগ প্রভৃতিকে গ্রহণ করা হয়েছে। প্যারাচেঞ্জ নাম্বার 1, ভারতবর্ষের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হল উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি। ভারতে সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসন ও বিধিনিষেধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়। উদারনীতিবাদের সাধারণ অর্থ রাষ্ট্রের কর্তৃত্বের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি, নাগরিকদের অধিকার প্রভৃতি ভারতে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে উদারনীতিবাদী সার্তরির বক্তব্য ব্যক্তি স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা এবং সাংবিধানিক রাষ্ট্রের তত্ত্ব ও অনুশীলন ইত্যাদি বক্তব্যকে ভারতের রাজনীতিতে গ্রহণ করা হয়েছে। নাম্বার 2, ভারতবর্ষের রাজনীতিতে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির 3টি ধারাকে গ্রহণ করা হয়েছে। এই 3টি ধারা হল চিরাচরিত উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ। এই 3টি ধারার উদারনীতিবাদীদের যেমন লক, বেন্থাম,
জন স্টুয়ার্ট মিল, হবাউজ, গ্রিন, লেস্কি, রবার্ট নোজিক, জন রলস প্রমুখের আদর্শকে ভারতের রাজনীতিতে গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 3, প্যারাচিজ নাম্বার 3। ভারতের রাজনীতিতে সাবেকি উদারনীতিবাদীদের বক্তব্য গুরুত্ব পায়। সাবেকি উদারনীতিবাদীদের মূল বক্তব্য ব্যক্তি স্বাধীনতা। ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 19(1) ধারায় এই ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া উদারনীতিবাদের অন্যান্য অধিকার ও স্বাধীনতা, যেমন সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকারকে ভারতীয় সংবিধানে গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ চিন্তাবিদ অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে যে অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন তা ভারতীয় রাজনীতিতে গুরুত্ব লাভ করে। নাম্বার 4, প্যারাচিজ নাম্বার 4। ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থায় আধুনিক উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য লাভ করে। আধুনিক উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে ভারতে গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে পণ্য উৎপাদন করে জনকল্যাণে সেগুলি ব্যবহার করার ব্যবস্থা করা হয়। 5 নাম্বার প্যারাচিজ। ভারতে রাজনীতিতে নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য লাভ করে। ভারতের রাজনীতিতে 1991 সাল পর্যন্ত আধুনিক উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হলেও 1991 সাল থেকে নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়।
1991 সালে নয়া শিল্পনীতি গৃহীত হয়। এই সময় থেকে বেসরকারীকরণ, বিশ্বায়ন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়। খোলা বাজার অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়। রবার্ট নোজিক, জন রলস, হায়েক প্রমুখের সীমায়িত রাষ্ট্রের তত্ত্বকে ভারতীয় উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দেওয়া হয়। সীমিত রাষ্ট্রের তত্ত্ব রাষ্ট্রের কার্যাবলীর সংখ্যা কমানো হয়, রাষ্ট্রের উদ্যোগে উৎপাদন কমানো হয়, ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন, ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ভারতীয় অর্থনীতিতে প্রাধান্য লাভ করে। লাস্ট প্যারা, নাম্বারিং করতে হবে না, লাস্ট প্যারা। সুতরাং আমরা আলোচনায় দেখতে পাই যে ভারতের রাজনীতিতে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির তিনটি ধারা, সাবেকি উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদ প্রাধান্য পেয়েছে। ভারতে সংবিধানের প্রস্তাবনায় আমরা দেখব, আমরা ভারতের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুসরণ করে গ্রহণ করা হয়েছে। ভারতের সংসদীয় গণতন্ত্র ব্রিটেনকে অনুকরণ করে গ্রহণ করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে উল্লেখিত ভারতের নাগরিকদের অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রের অধিকারগুলিকে অনুকরণ করা হয়েছে। নির্দেশমূলক নীতিতে আয়ারল্যান্ডের সংবিধানকে অনুসরণ করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে উদারনীতিবাদী গণতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রগুলিকে ভারতীয় রাজনীতিতে গুরুত্ব লাভ করে। সুতরাং ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি প্রায়টাই উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির প্রাধান্য লাভ করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরের কোশ্চেন CC3, ভারতের কোশ্চেন, ভারতের রাজনীতিতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। অ্যান্সার: ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিকে প্রচলিত অর্থে গ্রহণ করা হয়নি, কারণ ভারতের জাতীয় আন্দোলনের নেতারা, গণপরিষদের সদস্যরা
মধ্যবিত্ত তথা উচ্চবিত্ত ঘরের ব্যক্তি ছিলেন, তাই তারা পুঁজিবাদী দেশগুলিকে বেশি অনুসরণ করে ভারতের সাংবিধানিক কাঠামো তৈরি করেছেন। কিন্তু প্রকৃত মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ না করলেও কাল্পনিক সমাজবাদ এবং ফেবিয়ান সমাজবাদ উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠিত সমাজবাদ ইত্যাদি আদর্শকে ভারতীয় রাজনীতিতে গ্রহণ করা হয়। প্যারাসেন্স নাম্বার 1। আমরা জানি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ঐতিহাসিক বস্তুবাদের সাহায্যে সমাজের পরিবর্তন ঘটে। এ বিষয়ে কার্ল হাইনরিখ মার্কস বলেছেন, উৎপাদন ও উৎপাদন পদ্ধতি মানব সমাজের মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। উৎপাদন ব্যবস্থা অর্থাৎ অর্থ ব্যবস্থা সমাজের মূল ভিত্তি বা ভিত। মার্ক্সবাদের এই সমস্ত বক্তব্যকে ভারতের রাজনীতিতে গ্রহণ করা হয়নি। নাম্বার 2, মার্ক্সবাদ অনুযায়ী সমাজের প্যারাসেন্স নাম্বার 2, মার্ক্সবাদ অনুযায়ী সমাজের ভিত্তি অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আইন, আদালত, বিচার ব্যবস্থা, প্রশাসন, ভাবধারা ইত্যাদি হলো উপরিকাঠামো বা ইমারত বা ইমারি বা উপরিতল। ভারতবর্ষের রাজনীতিবিদরা, সংবিধান রচয়িতারা এই মার্ক্সবাদের এই যে উপরিকাঠামোর তত্ত্ব, এটাকে স্বীকার করেননি। কিন্তু এগুলির ভূমিকাকে একেবারে অস্বীকারও করতে পারেননি। নাম্বার 3, মার্ক্সবাদ অনুযায়ী সমাজ পরিবর্তনের একটা পর্যায়ে উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের বিরোধ বাধে এবং এই বিরোধের ফলে সামাজিক বিপ্লব হয়, সমাজের পরিবর্তন হয়। ফলে সমাজের
ফলে সমাজের রাষ্ট্র কাঠামো, রাজনীতি, আইন, আদর্শ ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তন ঘটে। ভারতে মার্ক্সবাদের এই বক্তব্যকে গ্রহণ করা হয়নি। নাম্বার 3, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্র, সরকার, আইন এগুলো সমাজ ও তার অর্থনৈতিক ব্যবস্থা থেকে আলাদা নয়। অর্থনীতি নিরপেক্ষ রাজনীতি হতে পারে না। মার্ক্সের এই বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ভারতের রাজনীতিতে গ্রহণ করা হয়নি। নাম্বার 5, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী অর্থনৈতিক বিকাশের একটি বিশেষ স্তরে অনিবার্যভাবে শ্রেণীবিভাগ হয়, শ্রেণীবিভাগ আসে এবং এক্ষেত্রে উৎপাদনের উপকরণের মালিক সংখ্যালঘু হলেও তারা সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষকে শোষণ করে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির এই বৈপ্লবিক চিন্তাধারাকে ভারতীয় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হয়নি। নাম্বার 6, তবে ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী তিনি ফেবিয়ান সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ভারতে সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠনের কথা বলেছেন 1955 সালে আভাদি কংগ্রেসে। তার এই বক্তব্যকে কার্যকরী করার জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রাষ্ট্রীয় উদ্যোগে ভারী শিল্প স্থাপন করেন। এছাড়া 1951 সালে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় এবং প্রতি 5 বছর অন্তর ভারতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে সেটা হলো পরিকল্পিত অর্থনীতি। এটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যকে ভারতের অর্থনীতিতে গ্রহণ করা হয়েছে। নাম্বার 7, প্যারাচিস নাম্বার 7, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে ভারতে 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করেন। 1971 সালে গরিবি হটাও পরিকল্পনা করেন
ভারতে সংবিধানের প্রস্তাবনাতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র শব্দটি গ্রহণ করেন। এক কথায় রাষ্ট্রীয় উদ্যোগকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদিত পণ্যের বন্টনের মধ্য দিয়ে ধনী দরিদ্রের ব্যবধান দূর করার চেষ্টা করেন। কিন্তু মনে রাখতে হবে, শ্রেণী সংগ্রাম, বিপ্লব ইত্যাদির মাধ্যমে ভারতে সর্বহারা শ্রেণীর নেতৃত্বে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠিত হবে, এই আদর্শকে তিনি গ্রহণ করেননি। তিনি বলেছেন, ধীরে ধীরে ভারত সমাজতন্ত্রের দিকে অগ্রসর হবে। নাম্বার 8, প্যারাচেন নাম্বার 8। কিন্তু জাতীয় কংগ্রেসের দ্বারা উক্ত নীতিগুলিকে কংগ্রেস দল 1991 সালে ক্ষমতায় এসে পূর্ববর্তী কংগ্রেসের অর্থনৈতিক নীতি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আভ্যন্তরীণ নীতি, পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে ব্যাপক সংস্কার করেন, ব্যাপক পরিবর্তন করেন। 1990 সালে সংরক্ষণ নীতি, 1991 সালে নয়া উদারনৈতিক অর্থনৈতিক সংস্কারগুলি ইত্যাদি ভারত সরকার গ্রহণ করে। এই সময় থেকে ভারত নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গিগুলিকে, যেমন খোলা বাজার অর্থনীতি, ব্যক্তি উদ্যোগে উৎপাদনের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো, রাষ্ট্রের কাজের পরিধি সীমিত করা, জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে ত্যাগ করা, বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করা এবং বেসরকারীকরণ প্রক্রিয়াকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা ইত্যাদিকে বিশেষভাবে গ্রহণ করে, যা 1991 সালের আগে ভারত সরকারের পরিকল্পিত অর্থনীতি, সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠন, জাতীয়করণ, প্রস্তাবনায় উল্লিখিত সমাজতন্ত্র ইত্যাদির বিরোধী। লাস্ট প্যারা। যাই হোক, আমরা ভারতের রাজনীতিতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির যে বিষয়, তাতে আমরা দেখছি মার্ক্সের আগে যে কাল্পনিক সমাজবাদের আদর্শ,
চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন, সেন্ট সাইমন, তাদের যে আদর্শ, তার প্রভাব ভারতীয় রাজনীতিতে দেখা যায়। আর মার্ক্সের যে রাষ্ট্রীয় উদ্যোগী উৎপাদন, সমাজতান্ত্রিক ব্যবস্থার দৃষ্টান্ত, পরিকল্পিত অর্থনীতি, দারিদ্র্য দূরীকরণ, এইগুলোও কিন্তু ভারতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। আবার এগুলিকে সাম্প্রতিককালে বিদায় দেওয়া হয়েছে, বেসরকারীকরণকে দিনের পর দিন গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং ভারতীয় রাজনীতিতে প্রকৃত অর্থে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির বক্তব্য লক্ষ্য করা যায় না। কমপ্লিট।